আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মাস্টার্স শেষ পর্বে সংশোধন ও সংশোধনমূলক সেবা কার্যক্রমের একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এর ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম আমিনা ফেরদৌস, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে যে প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তা হচ্ছে পেরোল ব্যবস্থার গুরুত্ব আলোচনা করব। তো আমরা এক্ষেত্রে তোমাদের 10 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পেরোল কাকে বলে। পেরোল কাকে বলে এটার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। তোমরা নিশ্চয়ই একটা গান শুনেছ, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। অর্থাৎ কারো দোষে অন্যকে দোষী দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে সমাজকর্ম বিশ্বাস করে যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এই গানেরই একটা অংশ আছে এবং আমরা এই সমাজকর্মে এই জিনিসটা বিশ্বাস করা হয় যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। যে ব্যক্তি পাপ করেছে বা অন্যায় করেছে তাকে ঘৃণা করা যাবে না, তার অন্যায় কাজটাকে আমরা ঘৃণা করব। এবং এই সূত্র মোতাবেক এবং এটার এই কথা প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই কারণে চরিত্র সংশোধনের যে সুযোগ দানের যে ব্যবস্থা সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। তো সংশোধনমূলক ব্যবস্থার এটা পেরোল হচ্ছে অন্যতম একটা পদ্ধতি, যেখানে কি করা হয়, এখানে মানুষকে একটা মানুষ যখন অপরাধী হয়, দাগিয়ে অপরাধী হয়, আসামি হয়, সে তার অপরাধের শাস্তির জন্য কারাগারে তাকে প্রেরণ করা হয় এবং কারাগারে একটা নির্দিষ্ট মেয়াদে তাকে কারাদণ্ড ভোগ করতে হয়। কারাদণ্ডের নির্দিষ্ট মেয়াদ ভোগ করার মনে করো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তাকে যদি শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়, এটার যে প্রক্রিয়া তাকে বলা হয় পেরোল সিস্টেম। ঠিক আছে? তো এক্ষেত্রে পেরোল ব্যবস্থাটা হচ্ছে একটা সংশোধনমূলক একটা ব্যবস্থা। এক্ষেত্রে যে অপরাধী তার অপরাধের সাজা স্থগিত রেখে, এবং আংশিক অল্প কিছু, মনে করো 5 বছরের জন্য যদি তার কারাদণ্ড হয় সেক্ষেত্রে 3 বছর তাকে শাস্তি ভোগ করতে হতে পারে, বাকি 2 বছরের জন্য তাকে শর্ত সাপেক্ষে একজন পেরোল কর্মকর্তা থাকবে এবং একজন সমাজকর্মী থাকবে, তাদের তত্ত্বাবধানে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার যে ব্যবস্থা সেটাকে বলা হয় পেরোল সিস্টেম। এখন আমরা জানবো যে পেরোল ব্যবস্থাটি সর্বপ্রথম ডক্টর এস.জি. হাওয়ে 1846 সালে ব্যবহার করেছিলেন এবং 1877 সালে আমেরিকায় সর্বপ্রথম পেরোল সিস্টেমটা চালু করা হয়। তো এক্ষেত্রে পেরোলটা হচ্ছে কি? পেরোলটা হচ্ছে সংশোধনের একটা অন্যতম একটা পদ্ধতি। এবং এক্ষেত্রে আমরা পেরোল শব্দটি এসছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ হচ্ছে ওয়ার্ড, তবে এদেশে শব্দটি ব্যবহার হচ্ছে ওয়ার্ড অফ অনার হিসাবে। তো এক্ষেত্রে তোমরা প্রথম একটু পেরোল কাকে বলে 2-4 কথা লিখে তারপর পেরোলটা কোন জায়গা থেকে এসছে, ফার্সি শব্দটি অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে ওয়ার্ড, এবং সেটা আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে ওয়ার্ড অফ অনার হিসাবে। তো এক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এখানে একটা বা 2টা সংজ্ঞা দেওয়ার জন্য। যেমন মনে করো প্রফেসর সাদারল্যান্ড উনি বলেছেন পেরোল হচ্ছে কাউকে নির্দিষ্ট কারাগার ভোগের মেয়াদ শেষ হবার আগেই শর্তাধীনে ছেড়ে দেওয়া হয় এবং শর্ত ভঙ্গ করলে তাকে পুনরায় জেলে যেতে হবে। এটা একটা প্রফেসর সাদারল্যান্ডের মতে। তারপরে বিশিষ্ট সমাজবিজ্ঞানী W.F. ফ্রিল্যান্ডার উনি বলেছেন পেরোল হলো শাস্তিপ্রাপ্ত অপরাধীকে শাস্তির মেয়াদ পূর্ণ হবার পূর্বেই শর্ত সাপেক্ষে মুক্তিদানের প্রক্রিয়া। অর্থাৎ শাস্তি প্রদানের আগেই যদি
শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যদি তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় সেটাকে বলা হয় কি পেরোল সিস্টেম। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী যে অংশটুকু আছে, যেমন পেরোল ব্যবস্থা আমরা আলোচনা করলাম এখানে, তারপর আলোচনা করব গুরুত্বটা নিয়ে। ঠিক আছে, তো এখন আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করছি। গুরুত্ব সম্পর্কে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে বলা যায় যে পেরোল সিস্টেমে অনেক গুরুত্ব বা অবদান রয়েছে বা ভূমিকা রয়েছে। এখানে যদি তোমাদের প্রশ্নটা এভাবে আসতে পারে, যেহেতু তোমরা মাস্টার্সের স্টুডেন্ট, সেহেতু সেখানে তোমাদের গুরুত্বটা সরাসরি না এসে তোমাদের আসতে পারে যে পেরোল ব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে পেরোল ব্যবস্থা কেন প্রয়োজন, সংশোধন কার্যক্রম হিসাবে পেরোল ব্যবস্থাটা কেন প্রয়োজন। তো উত্তরটা কিন্তু এক, কিন্তু মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। তো আমরা এখানে গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। যেমন 1 নম্বর যদি পয়েন্ট হিসেবে আমরা পাই, সেটা হচ্ছে অপরাধ সম্পর্কে অনুশোচনা। পেরোল সিস্টেমে যিনি দাগী আসামি, সে কি করবে, অপরাধ সম্পর্কে অনুশোচনা হবে। কারণ কি, যে ব্যক্তি অপরাধী তাকে তার শাস্তির জন্য বা তার অপরাধের জন্য কারাগারে প্রেরণ করা হয়, এবং কারাগারের পরিবেশ এবং বাহিরের পরিবেশ দুটো কিন্তু ভিন্ন জগৎ। হ্যাঁ, তো কারাগারে থেকে সে কিন্তু সর্বদাই চিন্তা করবে যে আমি আর কখনো এই অপরাধ করব না। তার ভিতরে একটা অনুশোচনা কাজ করবে। হ্যাঁ, এবং বিবেক বোধ জাগ্রত হবে। বিবেক বোধ যদি জাগ্রত হয় তখনই তার ভিতরে অনুশোচনা আসবে। আমরা যখন কোনো অপরাধ করি, অপরাধটা যতক্ষণ পর্যন্ত নিজের বিবেক সাড়া না দিবে যে না আমি তো অপরাধ করিনি, ততক্ষণ পর্যন্ত তার কাছে সেটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু যখনই বিবেক হচ্ছে এমন একটা বিষয় যেটা আয়নার মতো, হ্যাঁ, স্বচ্ছ আয়নার সামনে দাঁড়ালে যেমন আমরা নিজেকে দেখতে পাই, বিবেকের সামনে আমরা যখন নিজেকে দাঁড় করাই তখন কিন্তু বিবেকই বলে দিবে যে আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি। বিবেকের কাছে প্রশ্ন করলে আমরা এক উত্তর পেয়ে যাই। তো এই ক্ষেত্রে পেরোল সিস্টেমের যে গুরুত্ব, সেখানে অপরাধ সম্পর্কে সেই ব্যক্তির অনুশোচনা জাগ্রত হওয়ার জন্য এই পেরোল সিস্টেমের প্রয়োজন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সামঞ্জস্য বিধানে সহায়তা করা। পেরোল সিস্টেমের 2 নম্বর যে গুরুত্ব বা 2 নম্বর যে পয়েন্টস আমরা পাই, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ একজন ব্যক্তি কারাগারে যদি কিছুদিন কারাদণ্ড ভোগ করে, সে যখন বাইরের পরিবেশে চলে আসে বা কারাগার থেকে যখন সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তখন কিন্তু দুটার মাঝে ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি হয়। বিশেষ করে দেখা যায় কি যে বাহিরের জগতে যারা থাকে, অর্থাৎ তার পরিবার পরিজন বা আশেপাশে যারা থাকে, তারা কিন্তু তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে চায় না, এবং অনেক সময় দেখা যায় তাকে বলে যে তুই তো চুরি করেছিস বা তুই অপরাধ করেছিস, জেল ফেরত কয়েদি বা জেল ফেরত আসামি, তাকে বিভিন্ন ধরনের অবজ্ঞা অবহেলা করা হয়। এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে। তো পেরোল সিস্টেমে যদি কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়, সেক্ষেত্রে একজন পেরোল কর্মকর্তা বা সমাজকর্মীর তত্ত্বাবধানে থাকে বিধায় সমাজের অন্য যারা আছে, অন্য 10 জন যারা আছে, তারা কিন্তু সহজে তাকে কোনো কিছু বলে ঘায়েল করতে পারে না, এবং সুস্থ স্বাভাবিক ফিরে যাওয়ার ক্ষেত্রে সামঞ্জস্য বিধানে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে সামাজিক শৃঙ্খলা বৃদ্ধি। পেরোল সিস্টেমের মাধ্যমে একজন পেরোল সিস্টেমে হচ্ছে আরেকটা গুরুত্ব, সেটা কি হয় যে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একজন অপরাধী, তাকে যখন শাস্তি দেওয়া হয়, সে যখন কারাগারে যায় তখন চিন্তা করবে যে আমি যদি আবার অপরাধ করি তাহলে আমাকে আবার কারাগারে চলে আসতে হবে, এবং কারাগারে থাকার যে কি কষ্ট, কারাগারে বসবাস করার যে কি কষ্ট, সে কারাগারে যে গেছে সেই বুঝতে পারে। তো এই ক্ষেত্রে সে কারাগার থেকে যখন সুস্থ স্বাভাবিক সমাজে ফিরে আসবে, হ্যাঁ, শর্ত সাপেক্ষে যেহেতু তাকে মুক্তি দেওয়া হবে, সেক্ষেত্রে এই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কারণ সে চিন্তা করবে আমি যদি আবার অপরাধ করি আমাকে আবার জেলখানায় যেতে হবে, আমাকে আবার হাজতে যেতে হবে, অতএব আমি আর এই ধরনের অপরাধ করব না। এই ধরনের অনুশোচনামূলক বিষয়টা সৃষ্টি কাজ করবে, এবং সমাজে আর এই দুর্নীতি বা বিভিন্ন ধরনের অপরাধ যেগুলো আছে সেগুলো আর হবে না। সেজন্য সমাজের শান্তি শৃঙ্খলা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল।
আত্মনির্ভরশীল একজন ব্যক্তি যখন কারাগার থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তখন কিন্তু একজন পেরোল কর্মকর্তার অধীনে তাকে থাকতে হয় এবং কারাগারের থেকে এসে সে আত্মনির্ভরশীল হিসাবে বেঁচে উঠতে চায়। তো এই ক্ষেত্রে পেরোল কর্মকর্তা আছে, সমাজকর্মী আছে, তাদের সহায়তায় সে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে উঠতে চায় এবং অনেক সময় দেখা যায় যে সে দায়িত্বশীল, আগে যেরকম দায়িত্ব পালনে অবহেলা করতো, সে দায়িত্ব পালনে সঠিক ভূমিকা পালন করছে। তারপরে দেখা যায় সরকারি ব্যয় হ্রাস। আমরা দেখতে পাই যে একজন কয়েদি সে যদি জেলখানায় থাকে, তার পিছনে কিন্তু সরকারের প্রচুর টাকা ব্যয় করতে হয়। হ্যাঁ, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, তার খাওয়া দাওয়া, তার চিকিৎসা, যতটুকু সম্ভব হয়। আমাদের দেশ যেহেতু দরিদ্র দেশ, এই দেশে যতটুকু সম্ভব হয় তার চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে সরকারকে ভূমিকা নিতে হয়। কিন্তু যদি পেরোল সিস্টেমের মাধ্যমে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়, তাহলে কিন্তু সরকারের এই ব্যয়টা কমে আসে। সেজন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট দিক। তারপরে হচ্ছে উন্নত চিকিৎসার সুবিধা। পেরোল সিস্টেমের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবার পাওয়ার সুযোগ থাকে, কারণ কারাগারের পরিবেশ ঘিঞ্জি পরিবেশ, তাকে একসাথে অনেকজন লোক গাদাগাদি করে বসবাস করতে হয় এবং অনেক সময় দেখা যায় কি যে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তার বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়, বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো এই ভালো ট্রিটমেন্টের জন্য পেরোল সিস্টেমের মাধ্যমে যদি তাকে মুক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? পেরোল সিস্টেমের মাধ্যমে মুক্তি দিলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। আচ্ছা, তারপরে আমরা যে পয়েন্টটা দেখতে পাই সেটা হচ্ছে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি। পুনর্বাসনের সুযোগ সৃষ্টি, তাই না? তো এই ক্ষেত্রে পুনর্বাসন বলতে আমরা কি বুঝি? যিনি পেরোল কর্মকর্তা বা অফিসার থাকবেন, তিনি এই মুক্তিপ্রাপ্ত পেরোলে যারা মুক্তি হবে তাকে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দিবেন। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি, আরেকটা সুবিধা হচ্ছে সমাজে অপরাধ হ্রাস পাবে। এই যে ব্যক্তি পেরোলে মুক্তিপ্রাপ্ত মুক্তি পাবে, সে সমাজে চিন্তা করবে যে আমি যদি আবার অপরাধ করি, আবার যদি আমি অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফিরি, তাহলে আমাকে কিন্তু আর ছাড় দেওয়া হবে না। আমার যেটুকু শাস্তি ভোগ করার ছিল সেটুকু, মনে করো সে 6 বছরের জন্য কারাদণ্ডপ্রাপ্ত হয়েছে, তাকে 3 বছর কারাদণ্ড দেওয়ার পরে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বাকি যে 3 বছর সে যদি তার শর্ত ভঙ্গ করে বা অপরাধের সাথে আবার নিজেকে জড়িয়ে ফেলে, তাহলে কিন্তু তাকে পুনরায় জেল হাজতে যেতে হবে। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু সে আর অপরাধ করবে না। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে সমাজে এইভাবে অপরাধও কমে আসবে। তারপরে হচ্ছে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির সাহচর্য। হ্যাঁ, যিনি পেরোল কর্মকর্তা বা অফিসার উনি অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞ, এক্সপার্ট, এবং তাকে সে দণ্ডপ্রাপ্ত আসামি তাকে কিভাবে সুস্থ স্বাভাবিক সমাজে ফিরিয়ে আনা যায়, হ্যাঁ, তাকে কিভাবে স্বাভাবিক পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এই সকল বিষয়ে তাকে পরামর্শ দিবে এবং প্রয়োজনে তাকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করবে। তো এটা হচ্ছে এই দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির সাহায্য থেকে সে সমস্যার সমাধান করতে সক্ষম হবে। তারপর হচ্ছে আর্থিক নিরাপত্তা। পেরোল সিস্টেমের অন্যতম আরেকটা গুরুত্ব হচ্ছে কি, যে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা। যখন সে আর্থিকভাবে দুর্বল থাকে, তাকে সরকারিভাবে কিন্তু সাহায্য সহযোগিতা করা হয় এবং পেরোল কর্মকর্তা এটা দায়িত্ব নিয়ে থাকেন। হ্যাঁ, তারপরে হচ্ছে মর্যাদাহানির গ্লানি থেকে মুক্তি। একজন কয়েদি, যে দণ্ডপ্রাপ্ত আসামি, সে যখন সুস্থ সমাজে ফিরে আসতে চায়, স্বাভাবিক সমাজে বসবাস করতে চায়, তখন দেখা যায় কি যে সমাজের বিভিন্ন লোকেরা তাকে অপবাদ দেওয়া শুরু করে যে তুই তো ডাকাতি করেছিস, তুই অপরাধ করেছিস, তুই বিভিন্ন অন্যায় করেছিস। এই অপরাধের সাথে জড়িত যে তাদের সাথে আমরা মিশবো না। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় এই ধরনের অপরাধীদেরকে সমাজের মানুষরা এক ঘরে করে দেয়, তাদের সাথে কেউ মিশতে চায় না, তাদেরকে একটু অন্যরকম ভাবে দেখে।
এবং সমাজে মর্যাদা হানি হয়। তো এই প্রেক্ষাপটে দেখা যায় যে যদি পেরোলের মাধ্যমে মুক্তি দেওয়া হয় তাহলে একজন অফিসার সার্বিকভাবে তাকে তত্ত্বাবধান করবে এবং তাকে কিছু শর্ত দিয়ে মুক্তি দেবে। হ্যাঁ, তো এক্ষেত্রে মর্যাদাহানির যে বিষয়টা সেটা থেকে সে মুক্তি পাবে। তারপরে হচ্ছে ইতিবাচক জীবনের অধিকারী। পেরুলে যিনি মুক্তি পাবে বা পেরুল অফিসারের তত্ত্বাবধানে যিনি মুক্তি পাবে সেই কয়েদি, সেই আসামি কি হবে, জীবনে ইতিবাচক দিক, সে মানে পজিটিভ সাইড, না আমি আর জীবনে অপরাধ করব না, আমি যদি জীবনে বেঁচে থাকি তাহলে অপরাধের সাথে আর কখনো নিজেকে জড়াবো না, আমি দুর্নীতি করব না, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি ছিনতাই করব না, এই ধরনের মনোভাব তৈরি হবে। কারণ সে জানে যে জেলখানার পরিবেশ এবং হাজতের পরিবেশ কিন্তু খুব কষ্টের। হ্যাঁ, মানে একসাথে গাদাগাদি করে থাকতে হয়, পরিবেশ দূষিত হয়, নোংরা পরিবেশ, ঘিঞ্জি পরিবেশ, বা অনেক সময় দেখা যায় একজন আরেকজনের সাথে মারামারি লেগে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এক্ষেত্রে জীবনের ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকাগুলো বা ইতিবাচক যে মনোভাব, সেই মনোভাবটা সৃষ্টি হবে। সর্বোপরি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে চরিত্র সংশোধনের সুযোগ সৃষ্টি। অর্থাৎ একজন অপরাধীকে যখন কারাগারে নেওয়া হয় তখন কিন্তু তার ভিতরে বিভিন্ন ধরনের অনুশোচনামূলক কাজ করে। অনেক সময় দেখা যায় যে তার একটা দিন যাওয়া মানে কি, একটা দিন যাওয়া মানে তার 1000 দিনের সমান। মনে হবে এক একটা দিন যাচ্ছে আমার এক একটা বছর যাচ্ছে, দিন যায় না, কাটতেই চায় না, এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে সে নিজের ভিতর একটা অনুশোচনা কাজ করবে এবং চিন্তা করবে যে আমি আর কখনোই অপরাধ করব না, এবং তাকে চরিত্র সংশোধনের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হবে। এক্ষেত্রে কিছু কিছু শর্ত, যেমন মনে করো যে সে তার পেশা, তার ঠিকানা পরিবর্তন করতে পারবে না, সে অন্য কোথাও যাতায়াত করতে পারবে না, হ্যাঁ, তার নাম পরিবর্তন করতে পারবে না, সে অন্য কোথাও মারামারি করতে পারবে না, এই একই অপরাধ বারবার করতে পারবে না। এই ধরনের বিভিন্ন শর্ত দিয়ে এই অপরাধীকে একজন পেরোল কর্মকর্তার আন্ডারে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়, এবং এটার মাধ্যমে তার ভিতরে মানে চরিত্র সুন্দরভাবে কিভাবে আরো গড়ে তোলা যায় বা চরিত্র গঠনের, চরিত্র সংশোধনের জন্য তার ভিতরে কাজ করবে। তো এই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে পেরোল সিস্টেমটা গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, তো আজকে ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমরা সবাই আরেকটা বিষয় বলি যে পড়াশোনাটা হচ্ছে নিজের কাছে। যেহেতু তোমরা মাস্টার্সের স্টুডেন্ট, তোমাদের মানে বলার মতো কিছু নাই, তোমরা এখন অনেক বড় হয়েছো, অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছো। এখন তোমাদের চিন্তা হচ্ছে কি নিজেকে কিভাবে ওয়েল এস্টাবলিশড করবে। হ্যাঁ, পড়াশোনাটা নিজের কাছে। পরীক্ষার খাতায় তোমাকেই অংশগ্রহণ করতে হবে, তোমাকেই পরীক্ষা দিতে হবে। আমরা হচ্ছে জাস্ট সহায়ক ভূমিকা পালন করছি। কারণ এই যে মহামারী, বর্তমানে করোনা ভাইরাস নামক যে মহামারীটা বিশ্বে আছে, সেটার কারণে আমরা এখন কিন্তু আগের মতো তোমাদের এই কলেজে ক্লাস নিতে পারছি না, যে কারণে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। কিন্তু তারপরেও আমরা সহায়ক হিসাবে ভূমিকা পালন করলেও তোমাদেরকে অবশ্যই নিজের পড়াশোনাটা নিজেকেই চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই নিজের যে কোর্সগুলো আছে প্রত্যেকের কোর্সগুলো কমপ্লিট করবে এবং সবাই আগামী দিনে জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।